একদম না। এই মুহূর্তে তোমার সঙ্গে কোনো ধরনের বাকবিতর্ক জড়ানোর ইচ্ছা বা সময় কোনোটাই আমার হাতে নেই। অ্যান্ড লেট মি বি ভেরি স্পেসিফিক, এই বাড়িটা তোমার একার নয়। এই বাড়িটা তুমি যাকে এই মেয়ে বললে, সে বাড়িটা এই মেয়েটারও। তাই ওর যখন মন চাইবে ও আসবে। কেউ ওকে কিছু বলার এখতিয়ার রাখে না, আর ও কাউকে জবাব দিতে বাধ্য নয়। এই বাড়ির মালিক সে নিজেও। রৌনকের জবাব শুনে তব্দা বনে দাঁড়িয়ে থাকেন দিলারা জামান। পাল্টা জবাব দেওয়ার মতো জবাব খুঁজে পান না। কাউকে কিছু আর বলার সুযোগ না দিয়ে রৌনক ন্যাপকিনে নিজের মুখ মুছতে মুছতে চিত্রলেখার দিকে তাকাতেই দেখে সে খাবার নাড়াচাড়া করছে, কিন্তু কিছু খেতে পারছে না ঠিকঠাক মতো। তাই জিজ্ঞাসা করে, হ্যালো। মাথা ঝাঁকায় চিত্রলেখা। নিজে ব্যবহার করা ন্যাপকিনটা দিয়ে চিত্রলেখার ঠোঁট মুছে দেয়। রৌনক বলে, চলো বের হই তাহলে। রৌনক উঠে দাঁড়িয়ে একটা হাত মেলে দিলে সময় বিলম্ব না করে তার বাড়িয়ে দেওয়া হাত আঁকড়ে ধরে চিত্রলেখা। ঠিকঠাক খাওয়া শেষ করেনি দেখে জাহানারা বলেন, সে কি, খাবারটা তো শেষ করুক। হয়ে গেছে খালা, একটু তাড়া আছে। আর বিলম্ব না করে চিত্রলেখাকে নিয়ে বেরিয়ে পড়ে রৌনক। পেছনে ওদের যাবার দিকে তাকিয়ে থাকেন দিলারা জামান। ওনার হ্যান্ডব্যাগে থাকা মোবাইল ফোনটা বেজে উঠলে সেটা বের করে কল রিসিভ করে কানে তুলেই বলেন, আসছি আমি। হাসপাতালে গাইনি ডাক্তার দেখিয়ে ডাক্তারের দেওয়া সব টেস্ট করতে দিয়ে বেরিয়ে আসছে ওরা দুজন। রিপোর্ট 2 দিন পরে আসবে জানিয়ে দিয়েছে। সেই রিপোর্ট সমেত আবার ডাক্তারের সঙ্গে দেখা করতে হবে। নিচে নেমে এসে গাড়ির সামনে দাঁড়ালে রৌনক বলে, এবারে আমার সারপ্রাইজের পালা। রৌনক খেয়াল করে চিত্রলেখা মন এদিক নেই, সে অন্য পাশে কিছু একটা দেখছে। কি দেখছে দেখার জন্য বইয়ের দৃষ্টি অনুসরণ করে তাকালে দেখতে পায় সে কি দেখছে। প্যাসেঞ্জার সিটের দরজা খুলে চিত্রলেখাকে বসিয়ে দিয়ে বলে, তুমি বসো, আমি আসছি। খুব বেশি সময় নেয় না রৌনক। মিনিট 2-3-এর মাথায় ফিরে এসে ড্রাইভিং সিটে বসে। তবে সে খালি হাতে আসেনি, ফিরে এসেছে একটা ডাব নিয়ে। ডাবটা চিত্রলেখার দিকে বাড়িয়ে দিতে সে অবাক হয়ে জানতে চায়, আপনি কিভাবে বুঝলেন? এতটুকু যদি নাই বুঝি তো কি ভালোবাসলাম। চিত্রলেখা আর কিছু বলে না। একগাল হেসে ডাবে দেওয়া স্ট্রটা মুখে নিয়ে একটা টান দেয়। ইদানিং ভীষণ পিপাসা পায় তার। কিছুক্ষণ পরপরই গলা শুকায়। রৌনক গাড়ি স্টার্ট করে। চিত্রলেখা নিজে কয়েক টান ডাবের পানি খেয়ে স্ট্রটা রৌনকের দিকে তাক করে দেয়। রৌনকও অবলীলায় চিত্রলেখার এঁটো করা স্ট্র দিয়ে কয়েক টান খেয়ে বাকিটা চিত্রলেখাকে শেষ করতে বলে। এবারে চিত্রলেখা জানতে চায়, আমরা কোথায় যাচ্ছি? আগেই বলেছিলাম সারপ্রাইজ আছে তোমার জন্য, গেলেই দেখতে পাবে। একটু বলেন না কি সেই জিনিসটা? একটুও না। প্লিজ নো। প্লিজ প্লিজ। নো মেনশন নো। চিত্রলেখা জানে রৌনক যেহেতু বলেছে সারপ্রাইজ, তার মানে তাকে হাজার জিজ্ঞাসা করেও কাজ হবে না। তাই আপাতত গন্তব্যে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। হাসি মুখ করে রৌনকের ব্যস্ত মুখের দিকে তাকিয়ে থাকে সে। ভাবতেই অবাক লাগে চিত্রলেখার নিজেদের কথা। কে জানতো 1 বছরে এত কিছু হয়ে যাবে। এই মানুষটা তার জন্য কেবল বস রৌনক জামান থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠবে তার সমগ্র পৃথিবী। এমন একজন মানুষ যাকে ছাড়া বেঁচে থাকার কথাও আর ভাবতে পারে না সে। কে জানতো চিত্রলেখার ধূসর জীবনটাতে এভাবে বসন্ত নিয়ে হাজির হবে সে। ভালোবেসে তাকে পরিপূর্ণ করে দিবে, নিজের করে নিবে। চিত্রলেখাকে তাকিয়ে থাকতে দেখে রৌনক জিজ্ঞাসা করে, এত মন দিয়ে কি দেখছো? দেখছি কি? আমার ভালোবাসার মানুষটাকে। ধানমন্ডির 27-এ অবস্থিত হারফির সামনে এসে গাড়ি থামায় রৌনক। প্যাসেঞ্জার সিটে বসে থেকে একবার হারফির দিকে তাকায়, তারপর পুনরায় রৌনকের দিকে তাকিয়ে প্রশ্ন করে, এখানে কেন? আর একটু পর নিজেই জানতে পারবে এখানে কেন। ডানে বামে মাথা ঝাঁকায় চিত্রলেখা। এই লোকটাকে নিয়ে আর পারা গেল না। একবার সে যেহেতু ভেবে নিয়েছে বলবে না, মানে কিছুতেই বলবে না। রৌনক হারফি রেখে আরেকটু সামনে গিয়ে গাড়িটা পার্ক করে। চিত্রলেখা বের হবার চেষ্টা করলে রৌনক বাধা দিয়ে বলে, একদম না, চুপচাপ বসে থাকো। ফস করে নিঃশ্বাস ছাড়ে চিত্রলেখা। লোকটার পজিটিভনেস দিন দিন বেড়েই চলেছে। ড্রাইভিং সিট থেকে নেমে ঘুরে এসে চিত্রলেখার দরজা খুলে একটা হাত এগিয়ে দিয়ে বলে, সাবধানে নেমে আসো তো। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? এখনো কোনো রিপোর্টস কিন্তু আসেনি, আর রিপোর্ট নেগেটিভও আসতে পারে। একদমই সেই সুযোগ নেই, রিপোর্ট তো পজিটিভ আসবেই। সে আগেই চলে আসছে। আই এম 100% শিওর। একদম বেশি বেশি। চিত্রলেখাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে গাড়িটা লক করে আগায় তারা। খুব যত্নে চিত্রলেখার একটা হাত নিজের এক হাতের মুঠোয় নিয়ে আরেক হাতে বাহু জড়িয়ে নিয়ে আগায় সামনের দিকে। হারফিতে ঢুকেই একবার সম্পূর্ণটা চোখ বুলিয়ে নেয় রৌনক। তাকে অনুসরণ করে চিত্রলেখাও দেখে নেয়।
হারফির ভেতরে ঢুকতেই হাতের বাঁ পাশে বাচ্চাদের খেলার জায়গা। বাবা মাও পরিবারের সাথে আসা বাচ্চারা অনেকেই খেলাধুলায় ব্যস্ত, আর এমন একটা স্পেস থাকায় পরিবারের জন্য সুবিধা হয়েছে। বিশেষ করে বাবা মায়েরা বাচ্চাদের খেলতে দিয়ে নিজেদের মতো সময় কাটাতে পারে। খেলায় ব্যস্ত বাচ্চাদের দেখে চিত্রলেখার মনের ভিতর অদ্ভুত এক নতুন অনুভূতি খেলে যায়। হয়তো কয়েকটা মাস তারপর তার নিজেরও কোলজুড়ে এমন একজন আসবে যাকে নিয়ে সেও এখানে আসবে। নিজের অজান্তে আপন মনে বাচ্চার কথা ভাবতেই বুকের ভেতরটা অজানা আনন্দে ছেয়ে যায় চিত্রলেখার। সে উপলব্ধি করতে পারে রৌনকের বাচ্চা নিয়ে এখন থেকেই করা পাগলামো। একবার চারিদিকে চোখ ঘুরিয়ে রৌনকের মুখের দিকে তাকালে চিত্রলেখা দেখে সেও তার দিকে তাকিয়ে আছে। চোখ নাচিয়ে চিত্রলেখা জানতে চায় কি। রৌনকও চোখের ইশারায় সামনের দিকে তাকাতে বললে তাকে অনুসরণ করে সামনের দিকে তাকায় চিত্রলেখা। দেখতে পায় এক মহিলা তাদের দিকে এগিয়ে আসছে, তার মুখে বিস্তৃত হাসি। কেবল যে সে মুখেই হাসছে তা নয়, মহিলাটার চোখও হাসছে। চিত্রলেখার কনফিউজ লাগে। সে বুঝতে পারে না তাদের দিকে গুটি গুটি কদমে এগিয়ে আসা এই মহিলা কি আসলেই তাদের দেখে হাসছে নাকি তাদের পেছনে দেখে। নিশ্চিত হতে চিত্রলেখা রৌনকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, উনি কে? আমরা কি ওনাকে চিনি? আপনার পরিচিত কেউ? উনি হাসছে কেন আমাদের দেখে? এত এত ও প্রশ্ন চিত্রলেখার ছোট্ট মস্তিষ্কের ভিতর। রৌনক শব্দহীন হেসে বলে, তুমি নিজে জিজ্ঞাসা করে দেখো তো তোমায় চিনি কিনা। রৌনকের জবাবটা কেমন গোলক ধাঁধার মতো লাগে চিত্রলেখার কাছে। চোখ ফিরিয়ে আবারও সেই মহিলার দিকে তাকায় সে। খুব সাবধানে হেসে এগিয়ে আসছে মহিলা। সতর্কভাবে একটা হাত নিজের পেটে দিয়ে রেখেছে, যা জানান দেয় সে একা নয়। মহিলার মুখ রেখে তার পেটের দিকে দৃষ্টি যায় চিত্রলেখার। আগ্রহ ভরে দেখে মাতৃত্বের উপস্থিতি। ছোট্ট হয়ে থাকা পেটটা জানায় অনাগত সন্তানের কথা। তখনই চিত্রলেখার মস্তিষ্ক তাকে জানান দেয় এই তো আর কয়েকটা মাস, তারপর তার শরীরেও একই রকম পরিবর্তন আসবে। ভাবতেই চোখ মুখ ঝলমল করে ওঠে তার। ততক্ষণে মহিলা গুটি গুটি কদম ফেলে ওদের সামনে এসে দাঁড়িয়েছে। এক হাত সমপরিমাণ দূরত্ব রেখে দাঁড়িয়ে পড়ে মহিলা। তার মুখের হাসি প্রশস্ত হয়। চিত্রলেখা রৌনককে আবারও কিছু জিজ্ঞাসা করার আগে মহিলা নিজেও বলে, যেদিন শুনলাম রনক বিয়ে করেছে সেদিন থেকে অপেক্ষায় আছি তার বউকে দেখবো বলে। এত কঠিন একটা মানুষকে নিজের করে নেওয়া নারীকে নিজের চোখে না দেখা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। লোকের মুখে শুনেছি সাধারণ একটা মেয়ে, সেটাও বিশ্বাস হচ্ছিল না। রনক জামান বিয়ে করেছে, তাও নিজের পছন্দে, নিজ ইচ্ছায়। সেই নারী কখনো সাধারণ কেউ হতেই পারে না। আজ নিজের চোখে দেখার পর বুঝতে পারছি আসলে এই নারী সাধারণ কেউ নয়। এবারে রৌনকের দিকে তাকিয়ে বলে, জিতে গেছো। শব্দহীন হেসে চিত্রলেখার দিকে তাকিয়ে রৌনককে বলে, জিতে তো গেছি, সেই সঙ্গে আপাতমস্তক ওর কাছে হেরেও গেছি। ইউ আর টোটালি উইক পেট রনক। ইউ আর এ গর্নি কেস। অ্যাবসলিউটলি ফর হার। দুজনার কথায় আগামাথা কিছুই ধরে না চিত্রলেখার ছোট্ট মস্তিষ্কে। একবার সে মহিলার মুখের দিকে তাকায়, আরেকবার রৌনকের মুখের দিকে। চিত্রলেখাকে এমন দিকবেদিক শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকতে দেখে মহিলা বলে, তোমার বউ হয়তো আমায় চিনতে পারেনি। তুমি বলনি ওকে আমার কথা কিছু? বলেছি তো, সে সবই জানে। এর আগে কখনো তোমায় দেখেনি, তাই হয়তো তোমাকে দেখে চিনতে পারছে না। তাহলে চিনাও, অন্তত পরিচয়টা করিয়ে দাও। দেখো কেমন বড় বড় চোখ করে তাকিয়ে আছে, যেন ভূত দেখেছে। এবারের বলা কথাগুলো মস্তিষ্কের ভেতর কিছু একটা মনে করিয়ে দেয় চিত্রলেখাকে। সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলাকে সম্ভবত সে চিনতে পেরেছে। যদি তার ভুল না হয়ে থাকে তাহলে এই নারী আর কেউ নয়, তিলোত্তমা, রৌনকের প্রথম স্ত্রী, তার প্রথম ভালোবাসা। ভাবতেই চিত্রলেখার বুকের ভেতরটা কেমন অদ্ভুত এক অজানা অনুভূতিতে ছেয়ে যায়। কেমন দিক বেদিক শূন্য লাগতে লাগে। কেন ফিরে এসেছে তিলোত্তমা? রৌনক কিছু বলার জন্য মুখ খুলতেই না, এর আগে চিত্রলেখা নিজেই বলে, তিলোত্তমা। এই রনক, তোমার বউ তো আমায় চিনে ফেললো। আমার বউই তো, বলেছি না তোমায় দেখার সঙ্গে সঙ্গে চিনে ফেলবে। তাই তো দেখছি। ততক্ষণে চিত্রলেখার বাহু ধরে থাকা হাত আলগা হয়েছে। সেই সুযোগে এগিয়ে এসে চিত্রলেখাকে জড়িয়ে নেয় তিলোত্তমা। চিত্রলেখার ভেতরকার অস্থিরতা হয়তো টের পায় তিলোত্তমা, তাই তাকে আশ্বস্ত করতে কানের কাছে নিচু স্বরে বলে, একদম ভয় পাবে না। রনক শুধু তোমার। আমি বেড়াতে এসেছি নিজের পরিবার নিয়ে, তোমায় দেখতে এসেছি। রনকের ভালোবাসা মানুষটাকে নিজের চোখে এক নজর দেখতে এসেছি, ব্যাস। তারপর আবার নিজের দুনিয়ায় ফিরে যাব। আমাকে দেখে ভয় পাবার কোনো কারণ নেই। আমি রনকের জীবনে একজন ভালো বন্ধু, শুভাকাঙ্ক্ষী ব্যতীত কিছুই নই। ওর জীবনে সব তুমি চিত্রলেখা। আমায় ভয় পেয়ে দূরে ঠেলে দিও না। আমি সত্যি তোমাদের ভালো চাই।
চাই তোমরা সুখে থাকো, একে অপরের ভালোবাসায় থাকো। অনেকক্ষণ চিত্রলেখাকে জড়িয়ে রাখার পর তাকে ছাড়ে তিলোত্তমা। ততক্ষণে চিত্রলেখা নিজেও অনেকটা স্বাভাবিক হয়েছে। তখনই ওদের দিকে এগিয়ে এসে তিলোত্তমাকে আলতো ভঙ্গিতে জড়িয়ে ধরে একজন পুরুষ। পরিচয় করিয়ে দিয়ে তিলোত্তমা বলে, আমার হাজব্যান্ড মুইন, মাই লাভ। নিজের স্বামীর দিকে তাকিয়ে প্রশস্ত হাসে তিলোত্তমা। মঈন কুশলাদি বিনিময় করে বউকে উদ্দেশ্য করে বলে, সুইহার্ট, ইউ শুড সিট নাও। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে পানি চলে আসবে। চলো বসি। এর আগে যে টেবিলটায় বসেছিল সেই দিকেই আগায়। পেছনে রৌনক সতর্কভাবে চিত্রলেখাকে জড়িয়ে নিয়ে বলে, তুমি একদিন আবদার করেছিলে তিলু তোমাকে দেখার। কথা দিয়েছিলাম সম্ভব হলে একদিন দেখা করাবো। সেই কথাটা রাখলাম আজকে। আপনি বলেছেন ওনাদের আসতে? না, ওরা বাংলাদেশে এসেছিল বেড়াতে। এসেই আমার সাথে যোগাযোগ করেছিল। তোমাকে আনতে গেলাম, তার 2 দিন আগে তিলু তোমাকে কল দিয়েছিল আমায়, জানায় তোমাকে দেখতে চাই সে। আবদার পূরণ করতেই আজ আমাদের এখানে আসা। আর আমি যদি বলি আমি চাই না ওনার সাথে আপনার আর দেখা হোক? তাহলে এক্ষুনি বেরিয়ে যাবো আমরা। তুমি যা বলবে তাই। পার্সোনালি আমার কোনো লেনদেন নেই ওর সাথে, আর কোনো কথাও নেই, তাই দেখা করার কারণে নেই। আজকের এই দেখা করাটা শুধু তোমার জন্য। তুমি তিলু তোমাকে দেখতে চেয়েছিলে, আর তিলু তোমাও ফোন দিয়ে তোমাকে দেখতে চেয়েছে, ব্যাস, এর বাইরে কিচ্ছু না। চিত্রলেখা মাথা ঝাঁকায়, মুখে কিছু বলে না। রৌনক জানতে চায়, সো ফিরে যাবে না বসবে? যাকে দেখার এত আগ্রহ আমার, তাকে না দেখেই ফিরে যাব? এই তো এলাম, একটু বসি না হয়। চিত্রলেখার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে রৌনক বলে, তুমি যা বলবে তাই। রৌনকের হাত থেকে নিজের হাত টেনে নিয়ে চিত্রলেখা বলে, কি করছেন? মানুষ দেখছে তো। দেখুক, তাতে আমার কি? আমার বউ, আমি যখন মন চাইবো চুমু খাবো। কারো মন চাইলে সে নিজের বউকে চুমু খাক, আমি তো আপত্তি করছি না। ডানে বামে মাথা ঝাঁকায় চিত্রলেখা। এই লোককে বলে আসলে কোনো লাভ নেই। এর জবাব সবসময় তৈরিই থাকে। সব রকম কথার জবাব যেন আগেই তৈরি করে বসে আছে সে। প্রশ্ন করলেই সঙ্গে সঙ্গে জবাবটা ছুঁড়ে মারতে প্রস্তুত সদা। একটা প্রশ্ন মাটিতে পড়ার উপায় নেই। টেবিলে বসিয়ে দিয়ে চিত্রলেখার চাঁদিতে চুমু খেয়ে রৌনক বলে, বসো, আসছি। চোখের পাতা ফেলে রৌনককে ঠিক আছে বলে আশ্বস্ত করে সে। রৌনক ও মঈন বাচ্চাদের দিকে এগিয়ে গেছে। রৌনকের যাওয়ার দিকে অনুসরণ করে তাকিয়ে থাকে চিত্রলেখা। ওকে অনুসরণ করে তিলোত্তমা সেদিকে তাকিয়ে বলে, রৌনক অনেক ভালোবাসে তোমায়। তিলোত্তমার কথায় তার দিকে ঘুরে তাকায় চিত্রলেখা। মুখে হাসি টেনে রেখে বলে, বাসে, একটা সময় যেমন আপনাকে ভালোবাসতো। প্রশস্ত হেসে ডানে বামে মাথা ঝাঁকিয়ে তিলোত্তমা বলে, আমরা দুজন ভাবতাম আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু আসলে বাসতাম না। না রৌনক আমায়, আর না আমি রৌনককে। আমরা কেউ কাউকে ভালোবাসতাম না। তিলোত্তমার কথা শুনে চিত্রলেখার ভ্রু সংকুচিত হয়। আগ্রহ ভরে জানতে চায়, মানে? রৌনক তো তোমায় বলেছে ওর জীবনে আমি প্রথম নারী। আগে কখনো প্রেম করেনি সে। আবার আমার জীবনে ও প্রথম পুরুষ। সে আমার বাবা ভাইয়ের পরে। ও এত কেয়ারিং একজন মানুষ। এই যে বিপরীত লিঙ্গের একান্ত সঙ্গ না পাওয়া আমরা দুজন মানুষ বিয়ে করে কাছাকাছি এলাম, একত্রে থাকতে শুরু করলাম। ওর সব কিছুতে আমার 1-4টে আধিপত্য, আমার সব কিছুতে ওর 1-4টে আধিপত্য। প্রতি মুহূর্তে একত্রে থাকা, একে অপরের খেয়াল রাখা, এটাকে আমরা ভালোবাসা হিসেবে ধরে নিয়েছিলাম। কিন্তু আসলে ওটা ভালোবাসা ছিল না, ছিল একে অপরের প্রতি অধিকারবোধ, বিয়ে নামক সম্পর্কের দাবি। মানুষটাকে একান্ত আমার ভাবনা, একত্রে থাকা এমন একটা অভ্যাস। জানো, দীর্ঘদিন যদি তুমি তোমার কোনো অপছন্দের মানুষের সঙ্গে থাকো, দেখবে থাকতে থাকতে একটা সময় পরে গিয়ে সে মানুষটাকে আর অপছন্দ লাগছে না। সে মানুষটা আর অপছন্দ নয়। তার মানে কিন্তু ওই নয় যে পছন্দের। পছন্দ অপছন্দের মাঝে একটা অনুভূতি আছে, জানো, সে অনুভূতির নাম মায়া। এই মায়া নামক অনুভূতিটা অনেকটা সময় আমাদের অনেক কিছুর সাথে বেঁধে দেয়। আমরা থাকতে চাই না, কিন্তু একবার মায়া পড়ে গেলে আবার ছাড়তেও পারি না। নিজের অনুভূতিতে ঠিকঠাক চিনতে না পারলেও অনেকটা সময় মায়াকে আমরা ভালোবাসা হিসেবে দাবি করে বসি। আমাদের সম্পর্কে এটাই হয়েছিল, জানো। আমরা দুজন একজনও কাউকে ভালোবাসতাম না, প্রবল মায়া জড়িয়েছিলাম একে অপরের সঙ্গে। জানো তো, মায়া ছাড়া গেল ভালোবাসা কখনো ছাড়া যায় না। আমি বা রৌনক, আমরা দুজনে
একজনও যদি একে অপরকে সত্যিই ভালোবাসতাম তাহলে যত বড় ভুল বোঝাবুঝি হতো না কেন কখনো একে অপরকে ছাড়তে পারতাম না, একে অপরের ছাড়া থাকতেও পারতাম না। যেমন এখন রনক তোমাকে ছাড়া থাকতে পারে না, থাকার কথা ভাবতেও পারে না, অথচ আমি চলে যাওয়ার পর সে কিন্তু দিব্যি আমাকে ছেড়ে থেকেছে, খুব ভালোভাবেই থেকেছে। আমাকে ভালোবাসলে নিশ্চয়ই তোমাকে ভালোবাসতে পারতো না। একজন মানুষ এক জীবনে দুবার ভালোবাসতেই পারে ভিন্ন দুজন মানুষকে, এটা দোষের কিছু নয়। তবে সে কিন্তু একত্রে দুজন মানুষকে ভালোবাসে না। কারো প্রতি ভালোবাসা ফুরিয়ে যাবার পরে আবার সে অন্য কারো প্রেমে পড়ে, অন্য একজনের ভিন্ন মানুষকে ভালোবাসে। একজনের ভালোবাসা অবস্থায় আরেকজনকে ভালোবাসা যায় না। আবার এমনও হয় একবার কাউকে খুব ভালোবেসে ফেলার পর চাইলেও অন্য কাউকে ভালোবাসা যায় না। আমাকে ভালোবাসতো না বলে রনক তোমাকে ভালোবাসতে পেরেছে। যেমন আমি বেট ধরে বলতে পারবো তোমাকে রনক এতখানি ভালোবাসে, এরপর চাইলেও অন্য কোনো নারীকে ভালোবাসা তো দূরের কথা, অন্য নারীর কথা ভাবতেও পারবে না। তিলোত্তমার বলা প্রতিটা কথা গভীর মনোযোগে শুনে চিত্রলেখা। সে থামলে চিত্রলেখা বলে, তাকে খুব ভালো চেনেন আপনি। তোমার হয়তো শুনতে খারাপ লাগবে, হয়তো কষ্ট পাবে, কিন্তু আমরা চাইলে সত্যিটা মুছে ফেলতে পারবো না। আমাদের বিয়ে হয়েছিল, স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল, একসঙ্গে থেকেছি, সংসার করেছি। আর একসঙ্গে থাকতে না চাইলেও পাশে মানুষটাকে চেনা হয়ে যায়। তাই চিনি তোমার রনককে। তবে ট্রাস্ট মি চিত্রলেখা, রনকও ওর সঙ্গে কাটানো অতীতের সব পিছনে ফেলে অনেকটা পথ এগিয়ে এসেছি আমি। এতখানি এগিয়ে এসেছি যে আমার আর পিছনে ফিরে যাওয়ার তো দূরের কথা, পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। তাছাড়া আমি চাইও না পিছনে ফিরে তাকাতে। মহিনকে অসম্ভব ভালোবাসি আমি, ওকে ছাড়া নিজেকে ভাবতেও পারি না। টেবিলের উপরে থাকা চিত্রলেখার হাতের উপর হাত রেখে তিলোত্তমা আরো বলে, বিশ্বাস করবে কি না জানি না, তবে সত্যি বলছি, রনক আবার বিয়ে করেছে শোনার পর সত্যি আমি খুশি হয়েছি। যতদিন রনক বিয়ে করেনি, মুভ অন করছিল না, আমি গিল্টি ফিলে ভুগছি। আমি বারবার কেবল মনে হচ্ছে হয়তো আমিই দায়ী, আমার জন্য রনক আটকে আছে, মুভ অন করছে না। কিন্তু যখন শুনলাম ও আবার বিয়ে করেছে, তাও নিজের ইচ্ছায় ও পছন্দে, খবরটা সঙ্গে সঙ্গে আমার বুকের উপরে চেপে থাকা পাহাড় সমান গিল্টিটা নেমে গিয়েছে। আই এম সো থ্যাঙ্কফুল টু ইউ, ওর জীবনে আসার জন্য, ওকে ভালোবাসার জন্য। আমাকে আপনি থ্যাংক ইউ বলবেন না প্লিজ। আমি তো বরং আপনার কাছে কৃতজ্ঞ। আপনি রনকের জীবন থেকে গেলে তো আমার তাকে পাওয়া হতো না, তার ভালোবাসাও পাওয়া হতো না। চিত্রলেখার কথা শুনে তিলোত্তমার মুখের হাসি আগের চাইতে আরো প্রশস্ত হয়। এক গাল হাসি নিয়ে তিলোত্তমা বলে, আই রিকোয়েস্ট, আমার আশাটা নিয়ে তুমি ভয় পেও না। আমি সত্যি সত্যি বেড়াতে এসেছি, অনেকদিন বাবা মাকে দেখি না, তাদের দেখতে এসেছি, সেই সঙ্গে তোমাকেও। কয়েকটা দিন বেরিয়ে আবার ফিরে যাব। এরপর আবার কখনো আমাদের দেখা হবে কিনা জানি না। আমি তোমাদের মাঝে নেই। আপনি চিন্তা করবেন না, আপনার জন্য আমাদের মাঝে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে না। ওনাকে আমি বিশ্বাস করি, আমি কষ্ট পাবে এমন কাজ সে করবে না আমি জানি। রৌনকের প্রতি চিত্রলেখার বিশ্বাস, ভরসা, ভালোবাসা দেখে মুগ্ধ হয় তিলোত্তমা। মনে মনে খুশিও হয় দুজনার জন্যে। রৌনকের সাথে তার সম্পর্ক ছিন্ন হওয়ার জন্য তিলোত্তমা নিজেই দায়ী। নিজের সম্পর্কের প্রতি পূর্ণ আস্থা রাখতে পারেনি সে, তাই তো সামান্য একটা সন্দেহই যথেষ্ট ছিল তাদের সম্পর্ককে ভেঙে চুরমার করতে। এতে রৌনকের কোনো দোষ নেই, যা হয়েছে তা তিলোত্তমার নিজের দোষ হয়েছে। তাই তো অতীত মনে রাখেনি সে, কোনো বিষাক্ততা পুষে রাখেনি মনের ভেতর। রৌনক তাকে অনেক আগেই মাফ করে দিয়েছে, সেজন্য রৌনকের প্রতি কৃতজ্ঞ সে। কয় মাস চলে? হুম, তিলোত্তমার করা প্রশ্ন ঠিকঠাক ধরতে পারে না চিত্রলেখা, তাই পরিষ্কারভাবে জিজ্ঞাসা করে, কনসেপ্ট করেছো কয় মাস চলে? না মানে কনসেপ্ট করনি? মনে হয় করেছি। মনে হয় কেন? আজই ডক্টর দেখিয়ে এলাম, রিপোর্ট আসার পর কনফার্ম হব। বাসায় টেস্ট করে দেখোনি? মাথা ঝাঁকায় চিত্রলেখা, মুখে বলে, সেই সুযোগই তো দেয়নি, আগে হসপিটালে নিয়ে গেল। পজিটিভ ম্যান। তিলোত্তমার কথায় সম্মতিতে মাথা ঝাঁকিয়ে চিত্রলেখা জানতে চায়, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? রনকের তোমার প্রতি ওভার প্রোটেক্টিভ বিহেভিয়ার,
আগে আমি কখনো ওকে এত প্রোটেক্টিভ হতে দেখিনি। তোমার প্রতি ওর পজিটিভ প্লাস প্রোটেক্টিভ, ইনফ্যাক্ট ওভার প্রোটেক্টিভ। যেভাবে তোমাকে ধরে হাঁটছে, বসিয়ে দিচ্ছে, রৌনকের অঙ্গভঙ্গি বলে দেয় তুমি প্রেগনেন্ট। তার সব কিছুই একটু বেশি বেশি। একেই বলে পুরুষ মানুষ। রৌনক ও মঈন ওদের ভেতরে রেখে বাইরে এসেছিল। প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে মঈন রৌনককে অফার করতে আপত্তি প্রকাশ করে রৌনক বলে, নো থ্যাংক ইউ। ইউ ডোন্ট ডু মক। করতাম, এখন বাদ দেওয়ার চেষ্টা করছি। কেন? এনি স্পেসিফিক রিজন? ডাক্তার না করেছে? ডক্টর না করলেও আমি সেটা শুনতাম না নিশ্চয়ই। আমার চন্দ্রলেখা পছন্দ করে না, ওর স্মোকের স্মেলে সাফোকেশন ফিল হয় তাই। ও হ্যালো লাভার বয়, ডিড দিস ফর ওয়াইফ? ইয়েস ইউ ক্যান সে দ্যাট। ওর জন্য যদি একটা অভ্যাস সাথে না পারি তো আর কি ভালোবাসলাম। রৌনকের কথায় স্মিত হেসে মঈন নিজেও সিগারেট জ্বালায় না, প্যাকেটটা পূর্বের জায়গায় রেখে দেয়। সামান্য ইতস্তত করে বলে, লুক রন, আই ওয়েন্ট টু সে সরি টু ইউ। হোয়াই আর ইউ বোরিং? সরি টু মি। তোমার আর তিলোত্তমার মধ্যে অতীতে যা হয়েছে, ও তোমার সাথে যা করেছে। মঈনকে কথা শেষ করতে না দিয়ে রৌনক বলে, ও কাম অন ডোন্ট প্লিজ। ওটা অতীত ছিল, যে অতীতটা অনেক আগেই আমি ভুলে গেছি, মুভ অন করে ফেলেছি। এই অতীত বলে অনেকখানি এগিয়ে এসেছি আমি। টাসমি চিত্রলেখা আমার বর্তমান ও ভবিষ্যৎ, আমার বর্তমান আর ভবিষ্যৎ। আর আমি আমার চন্দ্রকে নিয়ে অনেক বেশি ভালো আছি, এতটাই ভালো আছি যে ফেলে আসা ওই অতীতের কথা আমি আর ভাবতেও চাই না। অতীতে আমার জীবনে যে ছিল, যে চিত্রলেখা নয় অন্য কেউ, এইসব আমি আর ভাবতে চাই না। ইনফ্যাক্ট ইউ নো হোয়াট, চিত্রলেখা আমার জীবনে আসার আগে আমার যে একটু অতীত ছিল, চন্দ্র আমার জীবনে আসার আগে সময়টুকু নিয়ে আমি আর ভাবতেই চাই না। আমার সম্পূর্ণ ফোকাস কেবল আমার চন্দ্রলেখার উপর। চন্দ্রলেখা ছাড়া আমার কিচ্ছু ভাবতে চাই না। আই এম হ্যাপি ফর ইউ ম্যান। থ্যাংক ইউ। রৌনকের ফোনের মেসেজ টিউন ও ভাইব্রেশনের কারণে ফোনটা প্যান্টের পকেট থেকে বের করে চেক করে নিয়ে বলে, চলো ভেতরে যাই, ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। রৌনক ও মঈন ফিরে আসতে দেখে তিলোত্তমার বাচ্চা দুটো ওদের সাথে টেবিলে বসে খাবার খাচ্ছে। রৌনক এগিয়ে এসে চিত্রলেখার কাঁধে হাত রাখতে তার দিকে তাকায় চিত্রলেখা। খানিকটা ঝুঁকে রৌনক জিজ্ঞাসা করে, তুমি কিছু খাবে? না, সকালেও ঠিকঠাক কিছু খাওনি? এখন ক্ষুধা নেই একদম। আর বাইরের এসব খাবার খেলে বমি চলে আসবে, একেবারে বাসায় গিয়েই খাবো। মাথা ঝাঁকিয়ে রৌনক বলে, আমরা 10 মিনিটে বেরোবো, লাভি বাড়ছে আমাদের নিতে। আমাদের নিতে কেন? আসলেই জানবে কেন। আর কিছু বলে না চিত্রলেখা। তিলোত্তমার সঙ্গে তেমন একটা কথা হয় না রৌনকের। কয়েক মিনিটের মাথায় রৌনকের পেছনে এসে দাঁড়ায় লাবিব। স্যার, পেছনে ঘুরে লাবিবকে দেখে রৌনক কিছু জিজ্ঞাসা করার আগেই সে জানায়, আপনি যেমন যেমন বলেছিলেন সব রেডি আছে, আমরা এক্ষুনি বের হব। হাত ঘড়িতে সময় দেখে নিয়ে রৌনক বলে, এখনই বের হবো। রৌনক চিত্রলেখার দিকে একটা হাত বাড়িয়ে দিতে হাত ধরে সে উঠে দাঁড়ায়। ওদের দেখা দেখি তিলোত্তমা ও মঈনও নিজ নিজ চেয়ার ছেড়ে দাঁড়ায়। তিলোত্তমা বলে, তোমার সঙ্গে পরিচয় হয়ে ভালো লাগলো চিত্রলেখা। আমিও খুশি হয়েছি, আপনাকে দেখার ইচ্ছে ছিল খুব। ভালো থেকো। চিত্রলেখা একবার বাচ্চাদের দেখে নিয়ে তিলোত্তমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনারাও ভালো থাকবেন। লাবিব পাশে সরে সাইড দিলে রৌনক চিত্রলেখার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আরেক হাত দিয়ে তার বাহু জড়িয়ে ধরে বের হবার জন্য সামনের দিকে কদম বাড়াতে পেছন থেকে 2 কদম এগিয়ে এসে তিলোত্তমা ডাকে, রৌনক। রৌনক চিত্রলেখা দুজনেই দাঁড়িয়ে পড়ে। পেছন ঘুরে জিজ্ঞাসা করে, কিছু বলবে? তিলোত্তমা তৎক্ষণাৎই কিছু বলে না। একবার চিত্রলেখার দিকে তাকায় নার্ভাস ভঙ্গিতে। তা দেখে চিত্রলেখা বলে, আমি লাবিবের সাথে গিয়ে গাড়িতে বসছি, আপনি কথা বলে আসুন। রৌনক চিত্রলেখার হাতটা আগের চাইতে আরো শক্ত করে ধরে। ধরে রেখে আবারও তিলোত্তমাকে জিজ্ঞাসা করে, বললে না কিছু বলবে? সন্তর্পণে একটা নিঃশ্বাস গোপন করার চেষ্টা করে তিলোত্তমা বলে, ভালো থাকো তোমরা। রৌনক কেবল মাথা ঝাঁকায়, তারপর আর অপেক্ষা না করে বেরিয়ে পড়ে। পেছনে এগিয়ে এসে তিলোত্তমাকে আলতো করে জড়িয়ে ধরে মঈন। একবার স্বামীর মুখের দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায়। তিলোত্তমা বলে, আই এম এ মাচ এ কাওয়ার্ড। একটা সরি বলবো তাও বলতে পারলাম না। ইটস ওকে, হি ইজ হ্যাপি নাও। নিজের চোখে তো দেখলে, এবার তুমিও নিজেকে পাস্ট গিল্ট থেকে মুক্তি দাও।
রওনকে কোনো পিছুটান নেই তোমাদের অতীত নিয়ে, বরং সে আর চিত্রলেখার সঙ্গে অনেক বেশি ভালো আছে। হারফি থেকে বেরিয়ে কেমন কেমন করে তাকায় চিত্রলেখা। রৌনকের গাড়ির সামনে ও পেছনে আরও দুটো গাড়ি, সঙ্গে বডিগার্ড। বিয়ের প্রায় বছর হয়ে এলো, এতদিনে চিত্রলেখা কখনো দেখেনি রৌনকের সঙ্গে বডিগার্ড। আজ হঠাৎ কি হলো? সকালেও তো একাই বেরিয়েছে দুজনে, তাহলে এখন বডিগার্ড কেন? প্রশ্ন ঘুরপাক খায় চিত্রলেখার মস্তিষ্কের ভেতর। সেই কৌতূহলেই জিজ্ঞাসা করে, এসব কি? তোমার প্রোটেকশনের জন্য। আমার প্রোটেকশন? বলে গেলে তো চলবে না, তুমি রৌনক জামানের একমাত্র বউ, তোমার প্রোটেকশন দরকার, এখন থেকে তো আরো বেশি দরকার। চিত্রলেখা আপত্তি করে আরো কিছু বলার জন্য মুখ খোলার আগে রৌনক বাধা দিয়ে বলে, নো মোর আর্গুমেন্টস, এই বিষয়ের পর কথা হবে বাসা গিয়ে। আপাতত এর চাইতেও জরুরি কাজ আছে আমাদের। চিত্রলেখার কথা বাড়ায় না এই প্রসঙ্গে। রৌনক তার গাড়ির পেছনের সিটের দরজা খুলে ধরে তার জন্যে। তখনই লাবিব জিজ্ঞাসা করে, আমরা তো ওখানেই যাচ্ছি তাই না? হ্যাঁ, যা প্ল্যান হয়েছে তাই। চিত্রলেখাকে বসিয়ে দিয়ে ঘুরে এসে বউয়ের পাশে বসে রৌনক। ওদের গাড়ি এখন লাবিব ড্রাইভ করবে। রৌনক গাড়িতে উঠে বসতে চিত্রলেখা জিজ্ঞাসা করে, আমরা কি এখন অন্য কোথাও যাচ্ছি? তোমাকে আরো একটা সারপ্রাইজ দেওয়ার আছে। আরো একটা সারপ্রাইজ? ইয়েস। কোথায় যাচ্ছি আমরা? গেলেই জানতে পারবে, একটু অপেক্ষা করো, প্লাস ধৈর্য রাখো। চিত্রলেখা কিছু বলে না। মনটা কিঞ্চিত খারাপ হয়, যেন নিজের বাড়ি যাওয়ার জন্য মন ছুটে যাচ্ছে তার। আর এদিকে রৌনকের তারকে সারপ্রাইজ দেওয়া শেষ হচ্ছে না, কিন্তু রৌনককে খুশি দেখে কিছু বলতেও পারছে না। ওদের গাড়ি যেই মেন রোড রেখে গলির ভিতর ঢুকলো, বহুদিনের চেনা পরিচিত গলি দেখে চিত্রলেখার চোখ আপনা আপনি চকচক করে ওঠে। সামান্য পানিও এলো বুঝি। ধরে আসতে চাওয়া কণ্ঠে চিত্রলেখা রৌনককে জিজ্ঞাসা করে, আমরা এইখানে কেন? চিত্রলেখার রিয়াকশন দেখে রৌনক মুচকি মুচকি হাসে। বউয়ের প্রশ্নের জবাবে বলে, চিন্তা করে দেখা তো, আমরা এখানে কেন? আমরা সত্যি সত্যি ও বাড়ি যাচ্ছি। দুজনের মাঝে যতটুকু দূরত্ব অবশিষ্ট ছিল চিত্রলেখা ওটা অতিক্রম করে রৌনকের কাঁধে আলতো করে মাথা রাখে। খুশির চোটে কান্না পাচ্ছে তার। চিত্রলেখাকে কোমরের দিকে জড়িয়ে ধরে রৌনক বলে, তোমার মন কখন কি চায় আমি জানি ওদের দেখার জন্য তুমি ফেরার পর থেকেই অস্থির হয়ে আসো। এখানে না গেলেও এতক্ষণে তুমি তোমার ভাই বোনদের সঙ্গে থাকতে। চিত্রলেখা অধীর হয়ে কয়েকবার চিরচেনা সেই লোহার গেটে বাড়ি দেয়। এই কয়েক সেকেন্ডের অপেক্ষা আর সহ্য হচ্ছে না তার। আবারও বাড়ি দেওয়ার জন্য হাত তুলতে সেই হাত বাতাসেই রয়ে যায়। বাড়ি দেওয়ার আগেই ভেতর থেকে দরজাটা খুলে দেয় চয়ন। আচমকা দরজা খুলে আপাকে দেখে ভূত দেখার মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে বেচারা। এতদিন পর বোনকে দেখে বিস্মিত হয়েছে। অবাক হয়ে চয়ন দরজা থেকে দু কদম পেছনের দিকে সরে গেলে চিত্রলেখা দ্রুত ভেতরে প্রবেশ করে ভাইকে জড়িয়ে ধরে। বোন জড়িয়ে ধরাতেই যেন সম্বিত ফিরে পায় চয়ন। বোনের আলিঙ্গন থেকেই জিজ্ঞাসা করে, তুমি আসছো আপা? চিত্রলেখা জবাব দিতে পারে না। তার গলা বসে গেছে মনে হচ্ছে। কেবল মাথা ঝাঁকায় সে। চোখ গলে গালবে দুটো পানি নেমে যায়। পেছনে দাঁড়িয়ে ভাই বোনের মিলনায়তন নিজ চোখে দেখে রৌনক বলে, সব দেখা সাক্ষাৎকে এখানে শেষ করে ফেলবে তোমরা? আগে ভেতরে যাই, অন্যদের সুযোগ দেওয়া হোক। দিলারা জামানের জন্য অপেক্ষা করতে করতে মুখ তেতো হয়ে গেছে সাবার। বিরক্তি চরমে উঠে গেছে। এর মধ্যে দুবার বেরিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েও নিজেকে আটকে রেখেছে। বেলা 12টার দিকে দেখা করার কথা ছিল তাদের। 3 ঘন্টা অপেক্ষার পর এখন দেখা মিলেছে দিলারা জামানের। ওনাকে দেখে মুখের অঙ্গভঙ্গি বদলে সাবা বলে, হোয়ার হ্যাভ ইউ বিন? আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। সরি সুইটহার্ট, একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল। রৌনক কোথায় আন্টি? আপনি কথা দিয়েছিলেন রৌনকের জ্ঞান ফেরার পর আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করবেন। গতকাল রাতেই বাসায় ফিরেছে সে। ওয়াও, ইটস গ্রেট। কবে অ্যানাউন্সমেন্ট করছেন? জানি না। মানে? আপনি আমায় কথা দিয়েছেন, এভাবে পেছনে হটতে পারেন না আপনি। রৌনক একা ফিরেনি, ওই মেয়েটা ওর সঙ্গে ফিরে এসেছে। হোয়াট? হাউ আন্টি? আমি জানি না। ইউ হ্যাভ টু ডু সামথিং আন্টি। আই ওয়ান্ট রৌনক। আই নো ডিয়ার, তুমি পেশেন্স রাখো, আমি কিছু একটা করছি। এত জলদি আমি হার মানব না। চিত্রলেখার ফিরে আসাটা কোনোভাবেই মানতে পারছেন না দিলারা জামান। এর একটা বিহিত তিনি করেই ছাড়বেন, এমন একটা সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছেন। নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার একটা ট্রাম্প কার্ডও পেয়ে গেছেন। চিত্রলেখা অধীর হয়ে কয়েকবার চিরচেনা সেই লোহার গেটে বাড়ি দেয়। তুমি আসছো আপা?
বাড়ির আঙিনা রেখে ভেতরে প্রবেশ করার সময় চয়ন বড় বোনকে বলে দিয়েছিল সে যেন কোনো রা শব্দ না করে, সেই মোতাবেকই চুপ করে থাকে চিত্রলেখা। বসার ঘরে প্রবেশ করে গলা ছেড়ে ডাকে চয়ন। চারু, খালা কই গেলে দেখে যাও তো জলদি। এই চারু, কই বললি রে? আশ্চর্য, ছোট ভাই কি করছিস? খালা শরীর। ভেতরের ঘর থেকে জবাব দিতে দিতে বেরিয়ে আসছিল চারু। ঘরের দরজায় এসে দাঁড়িয়ে পড়ে বাহিরের দৃশ্য দেখে চারু অপেক্ষায় ছিল তার বড় বোনের ফিরে আসার। রৌনক তাকে কথা দিয়ে গিয়েছিল জলদি ফিরিয়ে আনবে সে চিত্রলেখাকে, সেই কথা মোতাবেকই অপেক্ষা করছিল সে। কাউকে কিছু না জানিয়ে এভাবে যে আচমকানি উপস্থিত হবে সেটা ভাবেনি কেউ। ভূত দেখার মতো দাঁড়িয়ে রয় চারু ঘরের দুয়ারে। ঘরের ভেতর থেকে নার্গিস বেগম গলা হাঁকেন। কি রে চারু, দরজায় দাঁড়িয়ে পড়লি কেন? চয়ন এমন চিল্লাইতেছে কেন? কি দেখতে ডাকে? এই চারু, কথা কস না কেন? ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে চারু বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।